রানী আমাকে ক্ষমা করে দেবেন। আমারই একটা ভুলের কারণে দাদা সন্তাজির মৃত্যু হয়েছে। আমি মোটেই বুঝতে পারিনি নাগোজি আমাকে বোকা বানাবে। কিছু বলুন আপনি। তারা রানী, এ কি করছেন আপনি? আমাকে অন্তত কিছু বলুন। আমি সেই দিনের জন্য তৈরি হচ্ছি যেদিন আমার সামনে ঔরঙ্গজেব বা কোনো মোঘল দাঁড়িয়ে থাকবে। মোগল সাম্রাজ্যের অভিনন্দন গ্রহণ করুন। আপনার জন্য একটা উপহার এনেছি আলমগীর। ইনশাআল্লাহ, আমি আজ ভীষণ খুশি হয়েছি। আজ থেকে আপনাকে ভালো খবর খান বলে ডাকা হবে। ধরে নিতে পারেন আপনাকে দেওয়া কথা আমরা রেখেছি। কিন্তু একদিকে আওরঙ্গজেব খুশি হয়েছেন, অন্যদিকে জুলফিকার খাঁয়ের প্রতি ভীষণ ক্ষুব্ধ। নাগোজির কাছ থেকে খবর পেয়ে ওনার বিশ্বাস হয়েছিল যে জুলফিকার খান জেনে বুঝে জিঞ্জিতে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করছিলেন। সেই জন্য বাদশাহ তাকে হুমকি দিয়ে কড়া নির্দেশ পাঠান। জুলফিকার খান নিজের লোকের মাধ্যমে সেই খবর পেয়ে যায় যদি জিঞ্জিতে নিজের অধিকার কায়েম না করতে পারে তাহলে বাদশাহ রাজারামের আগে প্রথমেই তার কাটা মুন্ডু দেখতে পছন্দ করবেন। সেই জন্যে ১৬৯৭ সালের শেষ দিকে সে রাজারামকে ছদ্মবেশে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। খান তার গুপ্তচরদের মাধ্যমে মহারাজকে সেই স্থানে যেতে বাধ্য করে যেখানে তার সেনা তাকে আক্রমণ করবে, আর তাকে জানিয়ে দিয়েছিল যে তার পালানোর জন্যে কোন জায়গাটা ফাঁকা আছে। আপনাদের সবাইকে ছেড়ে যেতে মোটেই ইচ্ছে করছে না। আমার মন কিছুতেই চাইছে না। মোগলদের ভরসা করতে পারছি না। আপনি এই সাম্রাজ্যের ছত্রপতি, তাই আপনার সুরক্ষিত থাকা প্রয়োজন। আপনি যান, আমরা আপনাকে অনুসরণ করব। ভরসা রাখুন, আমাদের কিচ্ছু হবে না। জুলফিকার খাঁয়ের প্রতি ভরসা রেখে মহারাজ ১৬৯৭ ডিসেম্বরের শুরুতে জিঞ্জি থেকে নিজেকে রক্ষা করে পালাতে সক্ষম হন। এসবই জুলফিকার খান মারাঠাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এবং ভবিষ্যতের সুবিধার জন্য করেছিলেন। আর কেল্লাতে এই কারণে আক্রমণ করেছিলেন যে বাদশার নজরে এই কারণের জন্য তিনি দোষী সাব্যস্ত না হন। রাজারাম মহারাজের সফরে রামচন্দ্রপন্ত আর খান্ডবল্লাল সঙ্গে ছিলেন এবং এই ঘটনায় গণজি শিবও সঙ্গে ছিলেন। গণজি শিব এমনই এক ব্যক্তি যিনি সাম্বাজি মহারাজের ঠিকানা মোগলদের জানিয়ে দিয়েছিলেন। এইভাবে নিজের ভুল সে শুধরে নিতে চায়, সেই জন্যে এই কাজে নিজের সঙ্গীদেরও যুক্ত করেছিলেন। এরপরে সিরকে আর তার সঙ্গীরা মহারাজকে পর্দা দেয়া পালকিতে বসিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন। লম্বা সফরের প্রস্তুতি করে রাজারাম মহারাজ ১৬৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সুরক্ষিতভাবে বিশালগড়ে পৌঁছে গেলেন। রাজারাম মহারাজের বেরিয়ে পড়ার পরে জুলফিকার খাঁ জিঞ্জি দখল করেছিলেন। ফেব্রুয়ারি মাসেই কেল্লা তার হাতে চলে আসে। সেই সময় রাজারামের স্ত্রী কেল্লার ভেতরেই ছিলেন। ওনাকে মোগলেরা বন্দী করেছিল। কোনো সৈনিক কাউকে মারবে না, সবাইকে আমি নিজের হাতে মারব। মহারানী আমার নমস্কার গ্রহণ করবেন। আর এই নিন, এটা আপনার সম্পত্তি, সফরে কাজে লাগবে। যেমনটা আমি বলছি তেমনটাই করুন। রানী তারাবাই জুলফিকার খানের মাথায় বন্দুক ঠেকিয়ে তার সৈনিকদের সাবধান করেন। আমাকে এবং আমার সমস্ত সৈনিকদেরকে আপনারা মুক্ত করে দিন, নয়তো ওনাকে শেষ করে দেব। খানের ইশারাতে মোগল সৈন্যরা রাজারামের স্ত্রী আর তার সন্তানদের সঙ্গে সঙ্গে সমস্ত মারাঠা সৈনিকদের সুরক্ষিতভাবে যেতে দিয়েছিলেন। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে জুলফিকার খান রাজারাম আর তার পরিবারকে জিঞ্জি থেকে পালাতে সব রকমভাবে সাহায্য করেছিলেন। ১৭০০ সালে মহারাজ রাজারামের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য একটা কঠিন সময়ের মধ্যে উপস্থিত হল। আওরঙ্গজেব ভেবেছিলেন যে মারাঠা সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যাবে,
কিন্তু তিনি এটা জানতেন না যে এই সংঘর্ষের পর রাজত্ব সামলানোর জন্যে আরেকজন যোদ্ধা প্রস্তুত হয়েছিল, মহারানী তারাবাই। এখন মারাঠা সাম্রাজ্যের কি হবে? মহারাজ রাজারাম ছাড়া আমাদের সেনাদের কে সামলাবে? কে বলেছে যে মারাঠা সাম্রাজ্য শেষ হয়ে গেছে? শিবাজি মহারাজ আমাদের শিখিয়েছিলেন যে মারাঠা কখনো হার মানতে শেখেনি। যতক্ষণ মারাঠা সাম্রাজ্যের একটা শিশুও বেঁচে থাকবে, ততক্ষণ মারাঠা সাম্রাজ্যকে কেউ হারাতে পারবে না। কিন্তু দেখুন মহারানী, এখন মারাঠা সাম্রাজ্যের নেতৃত্ব কে দেবে? মারাঠা সাম্রাজ্য কোনো একজন ব্যক্তি পরিচালনা করে না। আমাদের মধ্যে শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ আর মহারাজ রাজারামের রক্ত রয়েছে। যতদিন পর্যন্ত আমরা সবাই বেঁচে আছি, ততদিন আমরা একত্রিত হয়ে এই সাম্রাজ্য চালাবো। কিন্তু দেখুন মহারানী, কোনো একজনকে তো সিংহাসনে বসাতেই হবে। তারাবাই গভীরভাবে শ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে গেলেন আর দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, স্বরাজ না কখনো মাথা নত করেছে আর না কখনো করবে। মারাঠাদের শেষ করে দেওয়া অত সহজ নয়। কাল সূর্যোদয় হতেই আমার পুত্র শিবাজি দ্বিতীয় ছত্রপতি হবে। আজ থেকে তুমি শুধুমাত্র আমার পুত্র নও, বরং এই স্বরাজ্যের ছত্রপতি, বীর শিবাজি মহারাজের উত্তরাধিকারী। চিন্তা করো না, তোমার প্রত্যেক পদক্ষেপে তোমার পাশে থাকব, তোমায় পথ দেখাবো। দরবারে উপস্থিত সমস্ত সর্দারদের মনে আত্মবিশ্বাস আর মনোবল ফিরে এলো। ধনাজি, যাদব আর রামচন্দ্র পন্থ তলোয়ার তুলে ধরে মাথা নিচু করে প্রণাম করলেন। জাহাঁপনা, মারাঠারা আপনার বিরুদ্ধে লড়ার জন্য এক 4 বছরের শিশুকে সিংহাসনে বসিয়েছে। রাগে আওরঙ্গজেবের চোখে আগুন জ্বলে উঠল। চেঁচিয়ে সবাইকে তিনি শান্ত করলেন। কিছু নিশ্চয়ই গোলমাল আছে। একজন বাচ্চাকে ছত্রপতি বানানোর কারণ নিশ্চয়ই আছে। তার পিছনে নিশ্চয়ই এমন কেউ আছে যে আমাদের সাথে লড়তে সক্ষম। বছর বছর ধরে চলা এই সংঘর্ষের কবে শেষ হবে, আওরঙ্গজেব সেটা বুঝতে পারছিলেন না। তার ক্রোধের আগুন আরো জ্বলে উঠল। তারপর আওরঙ্গজেব এটা দেখার চেষ্টা করলেন যে কোন আগুন মারাঠা সাম্রাজ্যে আবার তৈরি হয়ে উঠল। উনি 1699 সাল থেকে নিয়ে আসা সমস্ত সিদ্ধান্তগুলোকে শেষ করবার পরিকল্পনা নিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব 10,000 মোগল সৈন্য সঙ্গে নিয়ে এবং নিজেও সাতারার দিকে রওনা দিলেন। মোগল সৈন্য সম্পূর্ণ শক্তি দিয়ে সাতারার প্রতি চাপ বাড়িয়ে দিল। খুব খারাপ খবর, যুদ্ধের প্রস্তুতি নাও। আওরঙ্গজেবের রাগী সৈন্যরা সাতারার কেল্লাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। সেনাপতি ধনাজি যাদব, যিনি অতীতে অনেক আক্রমণের সামনে দাঁড়িয়েছিলেন, এখন কিভাবে সামলাবেন ভেবে উঠতে পারছিলেন না। আক্রমণের সামনে কেল্লার দেওয়াল দুর্বল হয়ে যাচ্ছিল। 1701-এর 21 এপ্রিল তারা বাধ্য হলেন নিজেদের সৈনিক আর কেল্লাকে বাঁচানোর জন্যে আত্মসমর্পণ করলেন আর অন্য কেল্লাকে রক্ষা করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়লেন। ধনাজি যাদবের এই আত্মসমর্পণ যুদ্ধে হার বলা যায় না, বরং মারাঠা সাম্রাজ্যকে সাময়িকভাবে রক্ষা করলেন। কিন্তু মহারানী তারাবাই বুদ্ধি করে কাজ করলেন। উনি সমস্ত বীর সৈনিকদের বীরত্বের জন্য পুরস্কৃত করলেন। উনি সবাইকে বললেন, মোগলদের হারানোর জন্য সমস্ত রকমের চেষ্টা করতে হবে। দেশের সমস্ত কেল্লাকে আমরা আবার জয় করব। মহারানী তারাবাই মনে মনে সিদ্ধান্ত নিলেন যে মোগলদের জব্দ করতেই হবে। সবার প্রথমে সিদ্ধান্ত নিলেন যে দক্ষিণ দিক থেকে মুঘলদের আক্রমণ করতে হবে আর সেই পরিকল্পনা তৈরি করতে হবে।
যুদ্ধের জন্য মানুষ এবং রসদ সংগ্রহের জন্যে তিনি তাঁর নিয়ন্ত্রণে থাকা সমস্ত কিল্লার সাথে যোগাযোগ ব্যবস্থা চালু করলেন। তারাবাই গোখলে দক্ষিণ আর মধ্য ভারতের সমস্ত রাজাদের সঙ্গে এক মহত্বপূর্ণ সংযোগ ঘটাতে শুরু করলেন। এইভাবে লড়াইয়ের রসদ সংগ্রহের ব্যবস্থা করলেন। মহারানী তারাবাই মোঘলদের জবাব দেবার জন্যে রাজারামের কাছে শেখা তার শিক্ষাটাকে তার যুদ্ধের রণনীতিতে মেশাতে লাগলেন। মহারানী তারাবাই জানতেন যে মোঘলদের শক্তি কেবল মহারাষ্ট্রেই নেই, বরং উত্তর ভারতেও ছড়িয়ে আছে। যদি মারাঠা সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে শত্রুদের ওই অংশে আঘাত করতে হবে যে কথা কখনোই তারা ভাবতে পারবে না। আর এই লড়াইয়ের কেন্দ্র হল চান্দেরি। মোঘল দরবারে চিন্তার ভাঁজ দেখা গেল। খবর পেল যে 50,000 মারাঠা সেনা মধ্যপ্রদেশের চান্দেরি কেল্লার দিকে এগোচ্ছে। আলমগীর খারাপ খবর। আওরঙ্গজেব চমকে উঠলেন, ভাবতে থাকলেন মারাঠারা মহারাষ্ট্র ছেড়ে ওই দিকে কেন যাচ্ছে। আওরঙ্গজেব বুঝতে পারছিলেন না কি করবেন। উনি আদেশ দিলেন, মারাঠাদের আটকাও। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মারাঠারা চান্দেরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। চান্দেরি কেল্লার চারিপাশে মোগলদের সৈন্যরা রয়েছে। হঠাৎ করে আকাশ থেকে আগুনের গোলা উড়ে এসে পড়তে লাগল। মারাঠা ঘোড়সওয়াররা কেল্লার দিকে এগিয়ে চলল। ওদের হাতে জ্বলন্ত মশাল, ঢাল এবং তলোয়ার। চান্দেরির চারিদিকে মোগলরা যে পাহারা বসিয়েছিল তারা মারাঠাদের আটকাতে পারল না। ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। মারাঠা সৈনিকরা দেওয়ালে চড়তে শুরু করল, তারপর কেল্লাতে প্রবেশ করতে লাগল। মোগলদের আর্তচিৎকার শোনা যেতে লাগলো দূর থেকেও। মহারানী, চান্দেরিতে আমাদের বিজয় হয়েছে। তারাবাই যে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন তার এক ঝলক দেখতে পেলেন। মোগলদের অহংকারের পতনের শুরু হয়ে গেল। এরপর তারাবাই এক বৈঠক ডাকলেন। রণনীতি বুঝিয়ে দিলেন সবাইকে যে হাওয়ার অভিমুখে চলো। সবাই যখন শুয়ে তখন আক্রমণ করো, জাগবার আগেই পালিয়ে যাও। মারাঠা সেনা রানীর মতোই উৎসাহে ঝাঁপিয়ে পড়ল। রাতে মুঘল চৌকির আশেপাশে লুকিয়ে রইল, তারপর আক্রমণ করে পালিয়ে গেল। ওরা মোগলদের ওপর আক্রমণ করতে লাগলো, আনাজপত্র জ্বালিয়ে দিতে লাগলো, দলে দলে তাদের ঘিরে ফেলতে লাগলো। আওরঙ্গাবাদ থেকে সোনা এনে মোগল সাম্রাজ্যে পাঠানো হতো, আলো ফোটার আগে তা দখল করে নিতে লাগলো। মারাঠাদের এই শক্তি দেখে মোগলরা বিভ্রান্ত হয়ে গেল। 1702 সালে তারা বুঝতে পারল, ভাবল কেন নিজেদের জিনিস নিজেরা ছিনিয়ে নেব না। তারা মারাঠা সাম্রাজ্যের বাইরের দিকে এগোতে লাগল। দক্ষিণের যন্ত্রণা হৃদয় নিয়ে তাদের সেনাপতি উত্তর দিকে এগোতে লাগল। তারা ঘোড়ার পিঠে চেপে নর্মদা নদী পার হতে লাগল, যেটা একটা রেখা যেটা মোগলরা নিজেদের ঢাল মনে করত। মারাঠিরা সেখানেই আঘাত করল। গ্রাম থেকে মোগলদের সৈন্যদের উৎখাত করল। তার জায়গায় তারাবাইয়ের বিশ্বস্ত সৈন্যরা এলো। মারাঠারা শুধু আত্মরক্ষাই করছিল না, তারা এগোচ্ছিল নদীতে বওয়া ভীষণ জোয়ারের মতো। 1705 সাল পর্যন্ত তারাবাই মাথা উঁচু করে লড়ছিল। তার সেনাপতি ধনাজি 8000 সেনা সঙ্গে নিয়ে গুজরাটের সীমাতে মোহাম্মদ খানের দুগুণ সেনার সঙ্গে লড়তে লাগল। সে লড়াই ভয়ঙ্কর ছিল, তলোয়ারের ঝনঝনেই আর মাটি রক্তে ভেসে যাচ্ছিল। মোগলরা ভেঙে পড়ল, তারা মাটিতে লুটিয়ে পড়ল, আর গুজরাটের দখল মারাঠাদের হাতে এলো। আর মারাঠা জাহাজ সাহসের সাথে জলে ভাসতে লাগল, যা দেখে মোগলরা অবাক হয়ে গেল। উত্তর দিক থেকে পূর্ব দিক পর্যন্ত চারিদিকে তারাবাইয়ের নাম বাজারে ছড়িয়ে পড়তে লাগল। 1706 পর্যন্ত তারাবাইয়ের এই লড়াই মোগলদের বিভ্রান্ত করল। তাদের সেনারা ছত্রভঙ্গ হল, কেল্লাতে আক্রমণ করত, সমস্ত জিনিস লুটত, তারপর সেখান থেকে পালিয়ে যেত।
আওরঙ্গজেবের তখন ৮৭ বছর বয়স। আমোদনগরে তখন নিজের শিবিরে অসুস্থ হয়ে পড়েছিলেন। মারাঠাদের ধ্বংস করার স্বপ্ন তার ভেঙে গিয়েছিল। রাতের বেলায় তারাবাই একটা খবর পেয়ে মোগলদের সম্পত্তি লুট করার একটা পরিকল্পনা করল। একটা আক্রমণ করবে ভাবল। নিজে সৈনিকদের সাথে সওয়ার হয়ে গোদাবরী নদীর পাশে মোগল শিবিরের দিকে রওনা দিল। সেই রাতে তার সঙ্গে ১০০ ঘোড়সওয়ার ছিল। প্রচণ্ড তেজে এবং নিশ্চুপভাবে এগিয়ে যেতে লাগল একটা মোগল শিবিরকে নিশানা করে। হঠাৎ আঘাত, মশাল জ্বলে উঠল। মোগল ঘোড়সওয়ার জঙ্গল থেকে বেরিয়ে পড়ল, ওদের ওপর আক্রমণ করে বসল। এটা একটা চাল ছিল, কারণ মোগল গুপ্তচরেরা ওদের ওপর চারিদিক থেকে নজর রাখছিল। জুলফিকার খান, আওরঙ্গজেবের চতুর সেনাপতি, এই চালটা চেলেছিল। যখনই তারাবাইয়ের সৈন্যরা জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছিল, তখনই জঙ্গল থেকে মোগলদের ৫০০ সেনা বেরিয়ে এলো। মারাঠারা যথেষ্ট লড়াই করল, তলোয়ারের লড়াই চলল, রক্ত ঝরল। তারাবাইও লড়াই করল প্রচণ্ডভাবে। তার চিৎকার মারাঠা সৈন্যদের সাহস যোগাচ্ছিল। কিন্তু মোগলরা সংখ্যায় অনেক বেশি ছিল। মারাঠারা দিকভ্রষ্ট হল, আর শেষ পর্যন্ত মোগল সৈনিকরা তাদের বন্দী করল। তারাবাইকে শৃঙ্খলবদ্ধ করে আওরঙ্গজেবের মোগল শিবিরের দিকে নিয়ে চলল। শিবিরে কোলাহল শুরু হয়েছিল। আওরঙ্গজেব অসুস্থতায় জর্জরিত, নিজের ক্ষমতায় উঠে বসতে পারল না। তিনি জুলফিকার খানকে পাঠালেন, সেই সেনাপতি যিনি মোগলদের দক্ষিণের সাম্রাজ্য সামলাচ্ছিলেন। তারাবাইকে তাঁর সামনে নিয়ে আসা হল, হাত বাঁধা অবস্থায়। কিন্তু রানীর দৃষ্টি ছিল তীক্ষ্ণ। তোমার লড়াই এবার শেষ হয়েছে রানী। যতক্ষণ প্রাণ রয়েছে মারাঠারা লড়বে। রাগের মাথায় জুলফিকার খান তাকে বন্দি করবার আদেশ দিলেন। ৪ দিন হয়ে যাবার পর চতুর্থ রাতে, যখন বৃষ্টির ফোঁটা পড়ছিল, মোগল সৈন্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন তাঁবুর ভেতর তারাবাই চুপচাপ বসেছিলেন। হঠাৎ বাইরে চিৎকারের আওয়াজ শোনা গেল। তিনি বাইরের দিকে দেখলেন, শিবিরের বাইরে তার বিশ্বস্ত সর্দার ধনাজি যাদব তার মারাঠা সৈন্যদের নিয়ে আক্রমণ করেছেন। সেদিন ছিল প্রচণ্ড বর্ষার রাত। চিৎকার, তীরের আওয়াজ, আগুনের ঝলকানি আর মারাঠা সৈন্যদের চিৎকার শোনা যাচ্ছিল। আওরঙ্গজেবকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখা হলো। এদিকে ধনাজি তারাবাইকে যারা পাহারা দিচ্ছিল তাদের শেষ করে দিল, আর তারাবাইকে সুরক্ষিত বাইরে বার করল। তারপর সেখান থেকে তারা চলে গেল। ৪ দিন বন্দী থাকার পর আবার তারা বিজয়ী হল। মোগলরা একে লজ্জার হার বলত, মারাঠারা বলতো পরাক্রমের জয়। আওরঙ্গজেব তাঁর অন্তিম জীবনে হারের এই লজ্জা নিয়ে ভেঙে পড়েছিলেন। অদ্ভুত ব্যাপার, সারা জীবন আমি সবাইকে হারিয়েছি। আজ এমন দিন এলো যে আমি নিজেই বিছানা ছেড়ে উঠতে পারছি না। আওরঙ্গজেবের চোখে ভীষণ পরিতাপের ছায়া দেখা গেল। যখন চোখ বন্ধ করতেন, তখন অতীতের চিন্তায় ডুবে যেতেন। রানী তারাবাই, ওই মহিলা আমার কাছে হারেননি। শিবাজির রক্ত এখনো বেঁচে আছে। সম্ভাজিকে হত্যা করার পরেও আমি আজও জিততে পারিনি। আমি মোটামুটি ৮৮ বছর ধরে বেঁচে আছি, কিন্তু শুধু আমার কাছে হতাশাই পড়ে রয়েছে। এখন নিজের লোককেই আমি ভয় পাই। আমি জানি আমার ছেলেরা সিংহাসনের জন্য নিজেরাই লড়বে। আমি মুঘল সাম্রাজ্যকে বাড়িয়েছি, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। মারাঠাদের শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আরও শক্তিশালী হয়ে উঠল। খোদা কি আমাকে ক্ষমা করবেন? আমি লোভের বশবর্তী হয়ে নিজের ভাইদেরই হত্যা করেছি। আমি নিজের আব্বুকে কারাগারে বন্দী করেছিলাম, আর নিরীহ মানুষদের জীবন নিয়েছিলাম। খোদা কি আমাকে ক্ষমা করবেন? আমি নিজের জন্য কফনটুকুও জোগাড় করে রাখিনি।
আমার কাছে যা আছে তা আমি গরিবদের জন্য বিলিয়ে দেব। যে সারা পৃথিবীকে নিজের আঙুলে নাচিয়েছে, আজ তার কাছে নিজের জন্য কিচ্ছু নেই। আজ আমার নিজের চোখে শুধু হতাশার ছায়া। সবাইকে আমার অন্তিম সালাম জানাই। এটুকুই শুধু আমি বলতে পারি যে এ পৃথিবীতে সত্যকে বোঝো। আমিত্ব, ধন, দৌলত সবই মূল্যহীন, আর সারা জীবন মূল্যহীন জিনিসের পিছনে ছুটেছি। আওরঙ্গজেব হতাশা বোধ করতে লাগলেন। কলম ছিটকে পড়ল। গভীর শ্বাস নিতে লাগলেন। চোখ বন্ধ করলেন। শ্বাস প্রশ্বাস ক্রমশ কমছিল। অতীতের কিছু টুকরো স্মৃতি দেখতে পাচ্ছিলেন। আওরঙ্গজেব তার দ্বিতীয় এবং সবথেকে কাছের ছেলে আজম শাহকে ডাকলেন আর তাকে বললেন, বাদশাহ হিসেবে আমি ব্যর্থ হয়েছি। আমার দুর্মূল্য জীবন কোনো কাজে লাগেনি। আল্লাহ চারিদিকে রয়েছেন, কিন্তু আমি এমনই দুর্ভাগা, যখনই তার সাথে দেখা করার সময় হলো তখন তার উপস্থিতি অনুভবই করতে পারছি না। আমি পাপী। হয়তো আমার পাপ তেমনটা নয় যাকে ক্ষমা করা যায়। আওরঙ্গজেব তার চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলেন। ধীরে ধীরে তার নিঃশ্বাস স্তিমিত হতে লাগল। পাশের জ্বলন্ত আগুন ধীরে ধীরে নিভতে লাগল। আজম শাহ তার পিতা আওরঙ্গজেবের হাত ছুঁলেন। হাত ঠান্ডা অনুভব করতেই তাঁর চোখে জল চলে এলো। আওরঙ্গজেব চলে গেলেন। তার সাম্রাজ্যেরও পতন হল, কিন্তু তার ছাপ সারা পৃথিবীর ইতিহাসে থেকে গেল। কখনো শিক্ষা হিসেবে, কখনো একটা প্রশ্ন হিসেবে, আর কখনো একটা কাহিনী হিসেবে, যা কখনো শেষ হয়েও শেষ হয় না।